নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের ফোন আলাপ, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস। শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের নতুন 4 উপদেষ্টা, মন্ত্রণালয়ে বড় রদবদল। বগুড়ায় শেখ হাসিনা কাদের সহ 101 জনের বিরুদ্ধে হত্যা মামলা, 8 দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান। এবং বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে শিশুসহ নিহত 650, প্রাথমিক প্রতিবেদনে জাতিসংঘের মানবাধিকার কমিশন। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোন আলাপে বাংলাদেশের সকল সংখ্যালঘু সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তা নিশ্চয়তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই পোস্টে মোদী জানিয়েছেন, হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা ছাড়াও বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তাদের দুজনের মধ্যে কথা হয়েছে। এক্সে মোদী লিখেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সাথে বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। এ সময় গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং অগ্রগামী বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়েছে। শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আরও 4 উপদেষ্টা। বিকেলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 দফায় এ নিয়ে শপথ গ্রহণ করলেন অন্তর্বর্তীকালীন সরকারের 21 উপদেষ্টা। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। গেল 8 আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 উপদেষ্টা। দেশের বাহিরে থাকায় 3 উপদেষ্টা শপথ নেন পরবর্তীতে। নতুন করে এবার আরও 4 জন যুক্ত হলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে। বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 4 উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপস্থিত ছিলেন অন্যান্য উপদেষ্টারা। নতুন উপদেষ্টারা হলেন সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান, সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার, অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ এবং বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম। এ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সংখ্যা দাঁড়ালো 21 জনে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাদের দায়িত্ব দেওয়া সহ পুরনোদের দায়িত্ব পুনর্বন্টন করা হয়েছে। রাতে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদকে পরিকল্পনা এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে। সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে সংযুক্ত করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খানকে বিদ্যুৎ এবং খনিজ সম্পদ, সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্র এবং কৃষি মন্ত্রণালয়ের। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেনকে দেওয়া হয়েছে বস্ত্র এবং পাট মন্ত্রণালয়ের দায়িত্ব। এছাড়া নাহিদ ইসলামকে তথ্য প্রযুক্তির পাশাপাশি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আসিফ মাহমুদকে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি দেওয়া হয়েছে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব। সালেউদ্দিন আহমেদকে অর্থ এবং বাণিজ্য মন্ত্রণালয়ে, আসিফ নজরুলকে আইন মন্ত্রণালয়ের পাশাপাশি প্রবাসী কল্যাণ এবং সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, ফারুকি আজমকে মুক্তিযুদ্ধ এবং ত্রাণ মন্ত্রণালয়, আদিলুর রহমান খানকে শিল্প মন্ত্রণালয়ের পাশাপাশি গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়, রিজওয়ানা হাসানকে বন এবং পরিবেশের পাশাপাশি প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শিক্ষক সেলিম হোসেন নিহতের ঘটনায় আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 101 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। নিহত সেলিম হোসেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের পালিকান্দা গ্রামের বাসিন্দা। আজ নিহতের বাবা সেকান্দর আলী বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলাটি করেন। মামলায় শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরকে হত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
মামলার আসামিদের মধ্যে আওয়ামী লীগের 2 জন সাবেক সংসদ সদস্য, 5 জন উপজেলা চেয়ারম্যান, 2 জন মেয়র, বগুড়া পৌরসভার 8 জন কাউন্সিলর, 10 জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং 25 জন জনপ্রতিনিধি আছেন। এছাড়া অজ্ঞাত আরও 350 জনকে আসামি করা হয়েছে। হকার শাহজাহান হত্যার ঘটনায় রাজধানীর নিউ মার্কেট থানায় দায়ের করা মামলায় আলোচিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরাফাতুর রাকিব এই আদেশ দেন। আদালতে জিয়াউল হাসানের 10 দিনের রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ। এ সময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড আবেদনের বিরোধিতা করেন। তাছাড়া আদালতে জিয়াউল হাসান আত্মপক্ষ সমর্থন করেন। শুনানি শেষে আদালত 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গতকাল রাতে রাজধানী খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে 650 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। আজ জেনেভা থেকে প্রকাশিত সংস্থাটির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। 10 পাতার প্রতিবেদনে বলা হয় 16 জুলাই থেকে 4 অগস্ট পর্যন্ত মারা গেছে 400 জন, আর 5 অগস্ট থেকে পরবর্তী সময় মারা গেছেন আরও 250 জন। এতে আরও বলা হয় নিহতদের মধ্যে আছে শিশু, বিক্ষোভকারী, পথচারী, সাংবাদিক এবং নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য। প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুরুতর এবং বিশ্বাসযোগ্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। বিগত সরকার শক্তি প্রয়োগ করে আন্দোলনকারীদের দমন করার চেষ্টা করেছে। শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচারে প্রাণঘাতী গোলাবারুদ সহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে বলে উল্লেখ করা হয় এই প্রতিবেদনে। কিছু দুষ্কৃতিকারী দেশের সম্প্রীতি নষ্ট করতে চায়, কিন্তু তারা সেটা পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সভা শেষে তিনি মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, শত চেষ্টা করেও চক্রান্তকারীরা সম্প্রীতি নষ্ট করতে পারেনি, পারবেও না। তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে রেইনবো স্টেট নির্মাণ করা হবে। এ সময় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার রোগ মুক্তি কামনায় দোয়া এবং মিলাদ মাহফিল হয়। আমি অত্যন্ত আশাবাদী যে কিছু সংখ্যক দুষ্কৃতিকারী এবং যারা রাজনৈতিক দলের নয়, যারা এই সমাজের শত্রু, যারা বাংলাদেশের ইমেজ নষ্ট করতে চায়, তারা যতই চেষ্টা করুক না কেন এই বাংলাদেশের দীর্ঘকালের এইখানে যে সম্প্রীতি, সৌহার্দ্য সমস্ত সম্প্রদায়গুলোর মধ্যে, ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে, সেটাকে তারা ইচ্ছে করলেই নষ্ট করতে পারবে না। এবারও প্রমাণিত হয়েছে যে শত চেষ্টা করেও তারা আমাদের এই সৌহার্দ্য, ঐক্য তারা বিনষ্ট করতে পারেনি। আমরা কমিটেড, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা আমাদের অঙ্গীকার আছে যে আমরা বাংলাদেশে একটা রেইনবো স্টেট নির্মাণ করতে চাই, সকল ধর্ম, গোত্র, বর্ণ নির্বিশেষে। এবং আমাদের নেতা তারেক রহমান সেই কথাই বিশ্বাস করেন, সে কথা তিনি বলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, 15 অগস্ট যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এর সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারা মানবাধিকার লঙ্ঘনের মতো কাজ করেছে বলেও জানান তিনি। সাথে সম্পৃক্ত এবং ভবিষ্যতে যদি এমন অতিরঞ্জিত কোনো ঘটনা হয় তাহলে এই রিলেটেড সকলকে আইনের মাধ্যমে, কারণ তারা মানবাধিকার লঙ্ঘন করেছে, তারা যে কাজটি করেছে, মানে একজন মানুষকে বিবস্ত্র করা থেকে শুরু করে গায়ে হাত তোলা, এগুলো কোনোদিন আইনসঙ্গত নয়। সেই জায়গা থেকে তাদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যা করা প্রয়োজন, একটি প্রেসার গ্রুপ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই কাজটি করবে। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা কমলেও হঠাৎ করে বেড়েছে কাঁচামরিচের দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি কাঁচামরিচ 40 থেকে 60 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে বলে জানান বিক্রেতারা। দু একটি সবজি ছাড়া কমেছে বিভিন্ন প্রকার সবজির দাম। কমেছে মাছ, ব্রয়লার এবং সোনালী মুরগি এবং ফার্মের মুরগির ডিমেরও। সামনের দিনগুলোতে দাম আরও কমবে বলে জানিয়েছেন বিক্রেতারা। কাস্টমারদের রিপোর্টে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়ার পর দৃশ্যমান কোনো পদক্ষেপ ছাড়াই বাজারে কমতে শুরু করেছে নিত্যপণ্যের দাম। তবে লাগামহীন হয়ে পড়েছে কাঁচামরিচের দাম। এছাড়া অন্যান্য পণ্য বিক্রি হচ্ছে কিছুটা কমে। শুক্রবার কিন্তু আমরা 30টা 40টা বেচতাম, আজকে একটু বাড়তি, আজ 60 টাকা 50 টাকা। আমি 50 গাড়ি 50 কেজি আইয়া নাই, এই জন্য দামটা বেশি।
বিক্রেতারা বলছেন নতুন সরকার আসায় বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য কমায় মাছ মাংস সহ বেশ কিছু পণ্যের দাম কমেছে। নতুন গভর্নমেন্ট যেটা হয়েছে তারা কি আশ্বাস দিচ্ছে, কিন্তু সেই পরিমাণে কি পরিমাণে তারা বাস্তবায়ন করতে পারবে এটা যখন বাস্তবায়ন হবে তখন আমরা দেখতে পারবো। বাজারটা কমবে আসলে যদি বাইরে থেকে ভালো করে আমদানি করে না, তখনই আমাদের দেশে এগুলোর ক্ষমতা কমে যাবে। সরকারকে চাহিদা অনুপাতে কিছু পণ্য আমদানির আহ্বান জানিয়ে নতুন করে যাতে চাঁদাবাজি কেউ না করতে পারে সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান ব্যবসায়ীরা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা এবং দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ঐক্য ফোরাম। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা কবির আহমেদ। অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার পতনে দেশের গণতন্ত্র মুক্তি পেয়েছে। খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও ভোটের মাধ্যমে ক্ষমতায় গিয়ে দেশ পরিচালনা করবেন। তারেক রহমান দেশে ফিরে গণমানুষের কাণ্ডারি হবেন বলেও জানান তারা। মুক্ত এবং গণতান্ত্রিক সাংস্কৃতিক পরিবেশ নির্মাণের দাবিতে সমাবেশ করেছেন সংস্কৃতি কর্মীরা। বিকেলে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করেন তারা। এ সময় আওয়ামী লীগ সরকারের পতনের পর অনিয়ম, দুর্নীতি এবং দলীয়করণের হাত থেকে মুক্তির দাবি জানান শিল্পীরা। শিল্পকলা একাডেমির পদত্যাগী মহাপরিচালক লিয়াকত আলী লাকির দুর্নীতি তদন্ত করে তাকে বিচারের আওতায় আনার দাবিও জানিয়েছেন থিয়েটার কর্মীরা। এবার সিউডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। ধুলাবালি, সূক্ষ্ম ময়লা, রাসায়নিক পদার্থ বা খাবার থেকে চোখে অ্যালার্জি হতে পারে। চোখে অ্যালার্জি হলে চোখ লাল হয়ে যাওয়া, চোখে চুলকানি এবং অনবরত পানি পড়া, চোখে খচখচ অনুভব হওয়া, চোখ ফুলে যাওয়া ইত্যাদি লক্ষণসমূহ দেখা যায়। এই সকল লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। বিস্তারিত রিপোর্টে। অন্যান্য অ্যালার্জির মতো চোখেও অ্যালার্জি হতে পারে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে অ্যালার্জিক কনজাংটিভাইটিস বলা হয়। এ রোগের লক্ষণ দেখা দিলে চোখ সবসময় পাতলা কাপড় দিয়ে পরিষ্কার রাখা, চোখে ঘন ঘন হাত না দেওয়া, বাইরে বের হলে চোখে যাতে ধুলাবালি প্রবেশ না করে তার জন্য চশমা ব্যবহার করা। চোখ লাল হয়ে যাচ্ছে, চোখ চুলকাচ্ছে এবং চোখে ইনফেকশন হচ্ছে, কারণ ড্রপলেট ইনফেকশনগুলো সেগুলো ওই পানির সাথে, যেগুলো পানির সাথে যাতে হাঁচি কাশির সাথে চোখের মধ্যে গেলে তাহলে দেখা যাবে যে আপনার চোখ ইনফেক্টেড হয়ে গেল। ডাস্ট চোখের মধ্যে গেলে আপনার চোখ ইনফেক্টেড হবে না, কিন্তু ডাস্টের জন্য অ্যালার্জি হবে। তো দুই চোখ, এতে আপনার ভয়ের কিছু নাই, আপনার ডাক্তারের কাছেও অত যেতে হবে না। আপনি যদি চোখ লাল হয়ে যায় আপনি নিজেই দেখেন, এক চোখ যদি লাল হয় এবং যদি 3 দিনের বেশি হয় অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। 3 দিনে যদি ভালো না হয় তার কারণ ওটা অন্যরকম। আর 2 চোখ যদি হয় আরও ভালো, 2 চোখ যদি লাল হয় অত চিন্তা নাই, এটা আপনি ইনফেকশন হয়েছে অটোমেটিক অনেক সময় ভালো। কিন্তু 1 চোখ যদি লাল হয় এবং 3 দিন থেকে যদি 1 চোখই লাল থাকে তাহলে কিন্তু এটা ডেঞ্জারাস হতে পারে, ডাক্তারের কাছে যেতে হবে। তবে চোখে অ্যালার্জির সমস্যায় যারা দীর্ঘদিন ভুগছেন তাদের আরও কিছু বিষয় লক্ষ্য রাখা জরুরি, যেমন অ্যালার্জি জাতীয় খাবার এড়িয়ে চলা, ঘর ও বিছানা সব সময় পরিষ্কার রাখা, টিভি, মোবাইল ফোন এবং কম্পিউটারের সামনে টানা বসে না থাকা। স্টেরয়েড জাতীয় ওষুধ দিয়ে আমাদের দেশে অনেক অন্ধ আছে, গ্লোকোমা হয়ে যায়। সে গ্লোকোমা আপনার অপারেশন ছাড়া হয় না, তার জীবনটাই শেষ। সুতরাং অ্যালার্জির ওষুধ যেটা দোকান থেকে কিনে দিলে ভালো হয় স্টেরয়েড, যাতে সে ওষুধ আপনি ইচ্ছা করে দেবেন না। কিন্তু ইনফেকশনের ওষুধ আপনি দেবেন না, সারলে ডাক্তারের কাছে যাবেন, আপনার তেমন ক্ষতি হবে। যাদের চোখে অতিরিক্ত অ্যালার্জির সমস্যা তাদের আরও বেশি এ বিষয়ে সচেতন হতে হবে। উর্মি আক্তার, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার।
নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের ফোন আলাপ, সংখ্যালঘুদের নিরাপত্তা নিষেধের আশ্বাস। শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের নতুন 4 উপদেষ্টা, মন্ত্রণালয়ে বড় রদবদল। বগুড়ায় শেখ হাসিনা কাদের সহ 101 জনের বিরুদ্ধে হত্যা মামলা, 8 দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান। এবং বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে শিশুসহ নিহত 650, প্রাথমিক প্রতিবেদনে জাতিসংঘের মানবাধিকার কমিশন। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সহায় থাকার জন্য ধন্যবাদ সবাইকে।